আপনারা এখনো প্লিজ একটু তাড়াতাড়ি শেষ করুন। সবকিছু বিসর্জন দিয়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ। তবে সেই সংগ্রামের যে পরিণতি 2024 সালের জুলাই মাসে এসে এই বাংলাদেশের ছাত্র জনতা যে পরিণতি ছিল, এই যে তারা এই আগুনকে রক্ত দিয়ে নিভিয়ে দিয়ে আজকে বাংলাদেশে নতুন একটি স্বাধীনতা এনে দিয়েছে। তোমাদেরকে আমার স্যালুট। একটা অবস্থা থেকে নতুন আর একটা অবস্থায় পদার্পণের যে ট্রানজিশন পিরিয়ড, সেই ট্রানজিশন পিরিয়ডে আছি। নিঃসন্দেহে অনেক ধরনের বাধা আছে, অবস্ট্রাকল আছে, অনেক ধরনের বিপদ। তার মতামত পোষণ করবে। তার মতামত পোষণ করার জন্য কোনো ল এনফোর্সিং এজেন্সি, কোনো ম্যাজিস্ট্রেট, কোনো আর্মি অফিসার তাকে ফোর্স করবে না তোমার ভোট হয়ে গেছে তুমি চলে যাও। বা বলবে আমি তো আপনার স্বার্থে রক্ষা করছি, আমি তো আপনার কথা চলি। দিল্লি থেকে ঘুরে এসে বলে দিল্লির নেতাদের সাথে আমার কথা হয়েছে। আগামীর বাংলাদেশ কেমন হবে এ নিয়ে আয়োজিত সেমিনারের সম্মানিত সভাপতি উপস্থিত, আমি তো প্রথমে উল্লেখ করতে চাই আমার বিপ্লবী ছাত্রছাত্রীদের কথা। আসলে আমি খুব নগণ্য একজন মানুষ, দেখতেই পাচ্ছেন যে এখানে জায়গা হচ্ছে না, এই জন্য পাশে সরে দাঁড়াতে হলো। গুরুজনদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, আর যারা ছাত্রছাত্রী আছো সবাইকে স্নেহ। আমি খুব সাধারণ একজন মানুষ, পেশাগত জীবনে চিকিৎসক, তবে এই আন্দোলনের সাথে আমি যুক্ত হয়েছি একজন মা হিসেবে। যখন আমাদের সন্তানদের রক্ত রাজপথে ছড়তে শুরু করলো, তখন আসলে চুপ করে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। এবং তার আগে একটা জিনিস আমার মনে হয়েছিল, যেদিন ঢাকা মেডিকেলের এমার্জেন্সিতে ঢুকে আহতদেরকে আবার পেটানো হলো, সেদিন আমি চিকিৎসক হিসাবে খুব বিপন্ন বোধ করেছিলাম। তো এই সমস্ত মিলিয়ে আসা, নাহলে আমি কিন্তু খুবই অসচেতন, খুব সাধারণ একজন মানুষ। তারপরেও এসেছি এবং রাজপথে ছিলাম আমরা। তোমাদের দেখেই আসলে সাহস পেয়েছি, সেই জন্যই সম্ভব হয়েছে। এবং এরপরে আমরা যেটা করেছি, রাজনৈতিক পরিচয়হীন ডাক্তাররা মিলে একটা সংগঠন তৈরি করেছি। আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর চিন্তা করছি। এবং সেখানে আসলে যে কথাগুলো এতক্ষণ হচ্ছিল, যে আমাদের রঞ্জে রঞ্জে দুর্নীতি ঢুকে পড়েছে, আমাদের সিস্টেমটা করাপ্ট হয়ে গিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু সেখান থেকে কোনো ব্যতিক্রম নয়। স্বাস্থ্য ব্যবস্থাও ব্যবস্থা পাবো, এটার জন্য আসলে প্রচুর পরিবর্তন আনতে হবে। এখানে অনেক মানুষ আছেন, আমাদের জ্ঞানীগুণী গুরুজনরা আছেন, যাদের এই ব্যাপারে পড়াশোনা আছে, গবেষণা আছে। আমরা চাচ্ছি তাদের নিয়ে একটা মত বিনিময় সভা করতে, তাদের চিন্তাগুলো নিয়ে এগিয়ে যেতে, এবং সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর পাশাপাশি এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, কোনো অঙ্গহানি হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থাটা আমরা খুব গুরুত্বের সাথে নিতে যাচ্ছি। সেই জন্য স্যারকে কথা নিয়ে আসছেন মঞ্জুরুল মতিন স্যার। সবাইকে এই বৃষ্টি উপেক্ষা করে এখানে থাকার জন্য ধন্যবাদ। এবং আমার ধারণা বৃষ্টিটা আসলে আমরা উপভোগ করছি। দহনের শেষে বর্ষা আসিবে, করুণা ধারায় হৃদয় ভাসিবে, এদিন রবে না কুসুম ফুটিবে। সেই ফুল ফোটা শুরু হয়েছে, এটা আমাদের মনে রাখা প্রয়োজন। ফুল ফোটার মাত্র শুরু, বিপ্লবের একটা পর্যায়ে মাত্র আমরা পার হচ্ছি। সেই পর্যায়ে একজন স্বৈরাচারের পতন ঘটেছে, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ব। তাই আমাদের লড়াইটা দীর্ঘ। এমন একটা সমাজে আমরা আছি আজকে দাঁড়িয়ে, যেখানে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে
যে গুনাহগার নয় আমার মতো আর আমার মতন পাপী বান্দা, তারা একসাথে দাঁড়িয়ে একটা লড়াই করেছে। এটা সবচেয়ে বড় শক্তি এই লড়াইয়ে। এই লড়াইয়ে যেমন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছেন, তেমনি যে নাস্তিক সেও শহীদ হয়েছে। এইখানে আমাদের এই লড়াইয়ের সবচেয়ে বড় শক্তি। সত্যি কথা বলছি, একটা সময় ছিল যখন দেয়াল লিখনে বা গ্রাফিতিতে আমার মন ভরতো, আমি বলতাম সেখানে হয়তো ক্যালিগ্রাফি ভালো নাও লাগতে পারে। এই আন্দোলন আমাকে শিখিয়েছে ক্যালিগ্রাফিও সমান সুন্দর। এই আন্দোলন আমাকে শিখিয়েছে যেমন শ্যামা সঙ্গীত সুন্দর, তেমনি সুন্দর কোরআনের তেলাওয়াত, তেমনি সুন্দর মন্দিরের ঘণ্টাধ্বনি। এই সব মিলেই বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে এই সব আদর্শ মিলতে পেরেছে, আমরা মেলাতে পেরেছি। এই সাফল্য আমাদের। এই সব ভেদাভেদ ভুলেই আমরা লড়াইয়ে দাঁড়িয়েছি। সবচেয়ে বড় কথা কি, এই ভেদাভেদ যাতে আবার নতুন করে আমাদের মধ্যে না আসে, কারণ আমাদের সামনে এগোতেই হবে। এই আন্দোলন ব্যর্থ হতে দেয়া যায় না। করছেন যাদেরকে জনগণ ক্ষমতায় বসেছে, তাদের মনে রাখতে হবে কেন্দ্রে বসে শাসন করলে চলবে না। আপনাদের আসতে হবে রাজশাহীতে, আপনাদের শুনতে হবে দেশের প্রান্তিক মানুষের কথা। যিনি ধর্মভীরু তিনি বাংলাদেশ, যিনি হিন্দু তিনি বাংলাদেশ, যিনি মুসলমান যিনি বাংলাদেশ, যিনি বামপন্থী যিনি নাস্তিক তিনিও বাংলাদেশ। এই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি তারুণ্য। শিউরে উঠছে, একটি ভ্যানের মধ্যে লাশের পর লাশ স্তূপ করা হচ্ছে। আমরা না এই জিনিসগুলো সাহিত্যে পড়েছি, কবিতায় পড়েছি যে লাশের স্তূপ নিজের চোখে দেখতে হবে, আসলে ভাবিনি আর যেন দেখতে না হয়। ভেবেছিলেন যে এই সংগঠনের এই আন্দোলনের সাথে আমি জড়িত, তাদের ধারণাটা আসলে ভুল। কারণ একদিন সকালবেলা হঠাৎ করে আমার মনে হয়েছে যে এই মামলাটা করতে হবে, আমার কিছু একটা করা প্রয়োজন। আমি ভেবেছি এতে কোনো লাভ হবে না আসলে, কিন্তু আমি অন্তত নিজের বিবেকের কাছে স্পষ্ট থাকতে আমার স্ত্রীও আমাকে সাহায্য করেছেন, আমার পরিবার সাহায্য করেছেন, এবং অবশ্যই আইনুল্লাহ লিপি আমাকে ফোন করে মামলার বুদ্ধিটা দিয়েছেন। আমরা দুজন মিলেই করেছি। আর বেশি সময় নেব না, নজরুলের একটা কবিতা দিয়ে শেষ করব। এটা তরুণদের উদ্দেশ্যে। কবিতাটির নাম শিখা। যৌবনের রাগ রক্ত লেলিহান শিখা, জ্বলিয়া উঠিবে কবে ভারতে আবার। জড়তার ধূম পুঞ্জ বিতরণ করি, উদ্ভাসিয়া তমসার তিমির সর্বরী। কোথা সেই অনাগত সাগ্নিক পুরোধা, নির্বাহিত প্রায় এই যজ্ঞ হোমানলে। উচ্চারিয়া বেদ মন্ত্র দানিবে আহুতি, নব নব প্রাণীর সমীর কে যোগাবে শেখা। হায় রে ভারত হায়, যৌবন তাহার দাসত্ব করিতেছে অতীতে জরার। জরাগ্রস্ত বুদ্ধিজীবী বৃদ্ধ জলদগব, দেখায় গলিত মাংস চাকুরির মোহ। যৌবনের টিকা পরা তরুণের দলে, আনিয়াছে একেবারে ভাগাড়ে শ্মশানে। যৌবনে বাহন করি পঙ্গু জরা আজি, হইয়াছে ভারতের জনগণপতি। যে হাতে পাইত শোভা খরতর বাড়ি, সেই তরুণের হাতে ভোট ভিক্ষা ঝুলি। বাঁধিয়ে দিয়াছে হায় রাজনীতি ইহা। পলায় এসেছি আমি লজ্জায় দুহাতে নয়নে ঠাকিয়া। যৌবনের লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না। রে তরুণ তোমারে ফিরিয়া আমি কাঁদি, অসম্ভবের পথে অভিযান যার। সুদূর ভবিষ্যতে দুর্মদ দুর্বার, সে আজি অতীত পারবে নয়ন। কেবল পেছনে চলে নেতার আদেশে, তলোয়ার হইয়াছে লাঙলের খেলা। তোমাদেরই মাঝে আছে নেতা তোমাদের, তোমাদেরই বুকে জাগে নিত্য ভগবান। ভয়হীন দ্বিধাহীন মৃত্যুহীন তিনি, তোমারে আধার করি সেই মহাশক্তি। প্রকাশিতে চান নিত্য, চাহো আঁখি খুলি। আপনার মাঝে দেখো আপন স্বরূপ। অতীতের দাসত্ব হলো বৃদ্ধ সাবধানী, হইতে পারে না কভু তোমাদের নেতা। তোমাদেরই মাঝে আছে নেতা তোমাদের, তোমাদের মাঝে আছে বীর সব্যসাচী। আমি শুনিয়াছি বন্ধু ওই ঐশী বাণী, ঊর্ধ্ব হতে রুদ্র মরে নিত্য কহে হাকি। শোনাতে এই কথা, এই তাহার আদেশ। তোমাদের প্রাণীর এ অনির্বাণ শিখা, যৌবনের হোমকুণ্ড পাশে বৃদ্ধ বসি আগুন পোহাবে। বন্ধু এ দৃশ্য দেখিতে যেন নাহি বাঁচি আর, সমাধি হইতে আর যেন নাহি উঠি প্রলয়ের আগে। অনেক ধন্যবাদ।